বিবি অনার্স প্রথম বর্ষের আর্থিক হিসাব বিজ্ঞান বিষয়ের 10ম অধ্যায় থেকে মজুদ পণ্য ও বিক্রিত পণ্যের ব্যয় সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা জানো ইতিপূর্বে এই অধ্যায়ের আরেকটি ক্লাস তোমাদের সাথে আমি নিয়েছিলাম। সে ক্লাসে মজুদ পণ্য এবং বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করতে হয় এবং সেটা কালান্তিক পদ্ধতিতে সে বিষয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে আমি মজুদ পণ্য ও বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে অবিরত মজুদ পদ্ধতিতে বের করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করব এবং একটি প্রবলেমের মাধ্যমে তোমাদেরকে বিস্তারিত বোঝাবো। আমরা জানি যে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি দুই ধরনের, অবিরত মজুদ পদ্ধতি এবং কালান্তিক মজুদ পদ্ধতি। কালান্তিক মজুদ পদ্ধতি তোমাদের সাথে আগেই আলোচনা করেছিলাম, এই বিষয়ে আজকে কিছু বলবো না। আজকে বলবো অবিরত মজুদ পদ্ধতি। আমরা জানি যে পদ্ধতিতে সমস্ত হিসাবকাল ধরে পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত প্রতিটি লেনদেনের বিস্তারিত হিসাব সংরক্ষণ করা হয় এবং প্রতিটি লেনদেনের শেষে মজুদ পণ্যের পরিমাণ জানা যায়, তাকে অবিরত মজুদ পদ্ধতি বলে। অর্থাৎ একটা হিসাবকালের মধ্যে বিভিন্ন তারিখে যে লেনদেনগুলো ঘটে, প্রতিটি লেনদেনের শেষে যদি মজুদের পরিমাণ আমরা জানতে পারি বা যে পদ্ধতির মাধ্যমে জানতে পারি, সেটা হলো অবিরত মজুদ পদ্ধতি। ঠিক আছে, যেটাকে বলা হয় নিত্য মজুদ পদ্ধতি অনেক সময়। তো অবিরত মজুদ পদ্ধতির মাধ্যমে আমরা কি শিখবো? আমরা ফিফো, লিফো এবং গড় ব্যয় পদ্ধতি ব্যবহার করে কিভাবে একটা প্রতিষ্ঠানের সমাপনী মজুদ পণ্যের ব্যয় বের করা যায়, কিভাবে বিক্রিত পণ্যের ব্যয় বের করা যায়, সেটা আমরা বের করা শিখব। এখানে লেখা যে অবিরত মজুদ পদ্ধতিতে দ্রব্য বিক্রয়ের প্রতিটি লেনদেনের ক্ষেত্রে মজুদ পণ্যের ক্রয় মূল্যের জন্য জাবেদা দাখিলা প্রদান করতে হয়। অর্থাৎ এই পদ্ধতিতে প্রতিবার বিক্রয়ের ফলে যে পরিমাণ মজুদ পণ্য হ্রাস পায় তা দ্বারা বিক্রিত পণ্যের ব্যয়কে ডেবিট এবং মজুদ পণ্যকে ক্রেডিট করে হিসাবভুক্ত করা হয়। অর্থাৎ বিক্রয়ের ফলে যে পরিমাণ মজুদ হ্রাস পায়, বিক্রয়ের ফলে তো মজুদ হ্রাস পাবে, তাই না? বিক্রয়ের ফলে ইনভেন্টরি ক্রেডিট হবে, অর্থাৎ ইনভেন্টরি কমে যাবে আর বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট হবে। এভাবে আমরা প্রতিটি বিক্রয়ের ক্ষেত্রে কত পরিমাণ মজুদ আছে, তার ব্যয় কত, বিক্রিত পণ্যের ব্যয় কত আমরা বের করতে পারবো। অবিরত মজুদ পদ্ধতিতে মজুদ মূল্যায়নের ক্ষেত্রে কালান্তিক পদ্ধতিতে ব্যবহৃত দ্বিতীয় পদ্ধতি যেটা, সেই পদ্ধতিটা কি? মজুদ ব্যয় প্রবাহ ধারণা, ফিফো, লিফো এবং গড় ব্যয় পদ্ধতি ব্যবহার হয়ে থাকে। এটার ভিতরেও এই তিনটা পদ্ধতিতে আমরা মজুদ পণ্য এবং বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারি। তো তোমাদের আগেই বলেছিলাম ফিফো কি, লিফো কি, ঠিক আছে, গড় ব্যয় কি। ফিফো হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে পণ্যটা আগে কেনা হয়েছে সেটা আগে বিক্রি হয়েছে বলে ধরা হয়, সেক্ষেত্রে সমাপনী মজুদ থাকে পরের কৃত পণ্য থেকে। লিফো মেথডটার উল্টা তোমাদের সাথে দেখবো আমি অঙ্কের মাধ্যমে, যে এখানে আছে ফিফো পদ্ধতি, ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট। এক্ষেত্রে কালান্তিক ও অবিরত এর পার্থক্য বলতে মূলত কালান্তিক পদ্ধতিতে সকল বিক্রয় হিসাবকালের শেষে ধরা হয়। আমরা যখন কালান্তিক পদ্ধতিতে একটা প্রতিষ্ঠানের এন্ডিং ইনভেন্টরি এবং কস্ট অফ গুডস সোল্ড বের করবো, তখন আমরা একটা বিষয় খেয়াল করব যে এখানে পারচেজ থাকবে, শুধু সেলস কিন্তু থাকবে না। এখানে সেলস আছে, দেখো সেলস, ঠিক আছে, বিভিন্ন সেলস গুলো আছে। কালান্তিক পদ্ধতিতে এভাবে থাকবে না, পারচেজ থাকবে এবং সর্বশেষে থাকবে কি এন্ডিং ইনভেন্টরি। পারচেজ টোটাল যোগ করে এন্ডিং ইনভেন্টরি বিয়োগ দিলে কত টাকা সেল করা হয়েছে সেটা বের হবে। এভাবে থাকে না। আর এক্ষেত্রে পারচেজ থাকে, সেলস থাকে, মিক্স থাকে। তাহলে আমরা এক্ষেত্রে বুঝবো যে এটা অবশ্যই কি পদ্ধতি আমাদের ফলো করতে হবে, পারপিচুয়াল ইনভেন্টরি মেথড ফলো করতে হবে। তাহলে এখানে আমরা দেখি যে হিসাবকালের শেষে বিক্রয়, সকল বিক্রয় হিসাবকালের শেষে ধরা হয়, যেটা আমরা করে আসছি কালান্তিক পদ্ধতি। আর অন্যদিকে আমরা এখন যেটা করব, যে অবিরত পদ্ধতিতে বিক্রয়ের প্রতিটি লেনদেন বিক্রয়ের তারিখ অনুসারে দেখানো হয়, প্রতিটি লেনদেন তারিখ অনুসারে দেখানো হয়। আমরা একটা এক্সাম্পল যেটা আগের অঙ্ক করেছিলাম, এখানে সেলস গুলা ছিল না, এখানে সেলস কে অ্যাড করা হয়েছে। দেখো এই যে ফরচুন বেভারেজ আগে বলা হয়েছিল ডিস্ট্রিবিউটরস, সব ড্রিঙ্কস এর ডিস্ট্রিবিউটর। দি বিজনেস বিগেন অপারেটস অন 1 জানুয়ারি 2013 ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অপারেশন। আগের ঘটনাগুলো এখানে শুধু সেলস কে অ্যাড করা হয়েছে। দেখো জানুয়ারি 1 পারচেজ 100 কেসেস এট দ্য রেট অফ 15 টাকা ইজ। জানুয়ারি 5 তারিখ সেলস আছে এত, এই যে 10 তারিখ পারচেজ এত কেসেস এত টাকা। পারচেজের ক্ষেত্রে কস্ট প্রাইস দেওয়া থাকবে এখানে, কিন্তু সেলস এর ক্ষেত্রে দেওয়া নাই,
এই কারণে যে আমরা সেলস প্রাইজের এখানে আমাদের কোনো প্রয়োজন নাই, আমরা বের করবো কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ ইউনিটটা শুধু আমাদের প্রয়োজন এখানে। আর আমাদের যে হাতে মজুদ পণ্য থাকবে পারচেস তার সাথে অ্যাড হয়ে যে অ্যাভেলেবল হবে সেটার যে প্রাইস সেটা আমাদের প্রয়োজন, এখানে তো আমাদের সেলস প্রাইস প্রয়োজন নাই। এই সেলস এত কেসেস, পারচেস এত কেসেস, ঠিক আছে, এটা হলো একটা প্রবলেম। আমরা এটা আমরা সলভ করবো কি পদ্ধতিতে, ফিফো পদ্ধতিতে। দেখো অঙ্কটা একসাথে দেখার জন্য উপরে মানে ছোট করে তোমাদের ট্রানজাকশন গুলো এখানে দেওয়া আছে, সকল ট্রানজাকশন গুলা। এখান থেকে আমরা কি বের করব, এখান থেকে আমরা বের করব ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি এবং কস্ট অফ গুডস সোল্ড। কি মেথডে? তিনটা মেথডে, একটা হলো ফিফো, আরেকটা হলো লিফো, আরেকটা হলো এভারেজ মেথডে। আমরা প্রথম ফিফো মেথডে কি বের করব, কস্ট অফ গুডস সোল্ড এবং ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি বের করব। তোমরা এভাবে আমাদের একটা টেবিল লাগবে এক্ষেত্রে, যেক্ষেত্রে আমরা এই পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে করতে গেলে আমাদের একটা টেবিল বা কলাম এরকম একটা টেবিল আঁকাতে হবে। টেবিলের ভিতরে কি থাকবে, মেন মূলত যে ডেট থাকে, বিভিন্ন ডেটে পারচেজ এবং সেলগুলো হয়, সেই ডেটগুলো আমরা বসাবো। পার্টিকুলার্সের ভিতরে থাকবে পারচেজ এবং সেল, পারচেজ হলে পারচেজ লিখবো, সেল হলে সেল লিখবো। এখানে মূলত তিনটা কলাম, মেন কলাম তিনটা, মেন টপিকস তিনটা। একটা হলো পারচেজ, পারচেজ করলে পারচেজে যাবে প্লাস ব্যালেন্স বাড়বে। একটা লেনদেন দুইটা বিষয়কে প্রভাবিত করে, যেমন পারচেজ করলে পারচেজ আসবে আর ব্যালেন্সে যাবে, ব্যালেন্স বাড়বে। আর যখন সেলস হবে তখন সেটা কস্ট অফ গুডস সোল্ড, আমরা সেলস প্রাইস এখানে দরকার নাই, সেলস হলে সেটার কত ইউনিট সেল হয়েছে সেটা কস্ট অফ গুডস সোল্ড কত সেটা আমরা বের করবো। তাহলে কস্ট অফ গুডস সোল্ডের জন্য একটা কলাম হবে আর ব্যালেন্সের জন্য একটা কলাম। তাহলে মেইন তিনটা কলাম কি, পারচেজ, কস্ট অফ গুডস সোল্ড এবং ব্যালেন্স। কস্ট অফ গুডস সোল্ড কখন দরকার, সেলস রিলেটেড যে ট্রানজাকশনগুলো যখন হবে তখন এখানে হবে, প্লাস ব্যালেন্স হবে। সকল ট্রানজাকশনগুলাই ব্যালেন্সকে প্রভাবিত করবে, কিন্তু পারচেজ শুধু পারচেজ এবং ব্যালেন্সকে প্রভাবিত করবে, আর সেলস হলে কস্ট অফ গুডস সোল্ড এবং ব্যালেন্সকে প্রভাবিত করবে। অর্থাৎ কোনো সেলস আইটেম থাকলে সেটা আমরা কোথায় দিব, কস্ট অফ গুডস সোল্ডে দিব আর ব্যালেন্সে দিব, আর পারচেজ আইটেম থাকলে কোথায় দিব, পারচেজে দিব আর ব্যালেন্সে দিব। ঠিক আছে। এবং এখানে প্রত্যেকটা কলামের আবার সাব কলাম আছে। দেখো পারচেজের ক্ষেত্রে তিনটা কলাম আছে, সেটা হলো কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো তোমরা যেভাবে আগে দাগ দিয়ে নিবে, পারচেজ, কস্ট অফ গুডস সোল্ড, ব্যালেন্সের তিনটা ইয়ে করে পরে কলাম করে পরে প্রত্যেকটার ভিতরে আবার তিনটা করে ভাগ পাবা। কি কি, কিউ টি ওয়াই মানে কোয়ান্টিটি, এখানে অর্থাৎ কোয়ান্টিটি মানে সংখ্যা, কতগুলা পণ্য কেনা হলো কিংবা কতগুলা বিক্রি করা হলো তার সংখ্যা এখানে হবে। এখানে হবে রেট, অর্থাৎ পার ইউনিট ভ্যালু হবে। আর এখানে রেট এবং কোয়ান্টিটির যে গুণফল সেটা হলো অ্যামাউন্ট। এটা প্রত্যেকটা ক্ষেত্রে সেম, 20, রেট হলে এত, অ্যামাউন্ট হলে এত, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। ঠিক আছে। এবার আমরা দেখি জানুয়ারি 1 প্রবলেমটা এবার দেখি। এভাবে আমরা ঘরটা করে নিব আগে প্রথমে। ঘরটা করে বিভিন্ন ট্রানজাকশনগুলোর যে ডেট, সেই ডেটগুলো আমরা বসাতে পারি। ঠিক আছে। আর পার্টিকুলার্সের ভিতরে পারচেজ থাকলে পারচেজ বসাবো, সেল থাকলে প্রথমে দেখি আমরা জানুয়ারি 1 পারচেজ কত, 100 ইউনিট এট দ্য রেট অফ 15। তাহলে পারচেজ করলে কোথায় যে আমরা বলছিলাম, পার্টিকুলার্সে আমরা লিখবো পারচেজ, আর এই পারচেজ কলামে আসবে। হ্যাঁ, কোয়ান্টিটি কত, 100, কত টাকা করে, 15 টাকা করে। তাহলে কত, 1500 হবে। এখানে একটা ভুলে একটা দশমিক পড়ে গেছে, এটা 1500 হবে। হ্যাঁ, এই ডটটা হবে না। আর পারচেজ হবে এবং সেটা কোথায় আর কোথায় যাবে, সেটা ব্যালেন্সে যাবে। 100, এই যে 15 টাকা করে, এখানে ডটটা বেশি পড়ে গেছে, 1500 হবে। ঠিক আছে, এটার বোঝার কিছু নাই, সরাসরি। আচ্ছা, এবার সেল। দেখো এই যে জানুয়ারি 5 তারিখ সেল কত কেসেস, 20 কেসেস। এখানে সেল প্রাইস কিন্তু আমাদের দরকার নাই, আমরা কত ইউনিট সেল করছি তার কস্ট প্রাইস কত সেটা আমরা বের করব, সেই জন্য সেল প্রাইস এখানে দেওয়া হয়নি। দেখো সেল 20 ইউনিট, তাহলে আমাদের কত ইউনিট হাতে ছিল, 100 ইউনিট হাতে ছিল। এখানে ফার্স্ট ইন লাস্ট ইন ফার্স্ট কিছু নাই, একটা লটই আছে, যেহেতু দুইটা লট দেওয়া থাকলে আমরা প্রথম লটতে নিতাম, যেহেতু একটাই আছে 100 ইউনিট একটা লটই, সেক্ষেত্রে আমরা সরাসরি এখান থেকে নিব। 100 ইউনিট থেকে কত ইউনিট বিক্রি করছি, 20 ইউনিট। তাহলে এটার কস্ট প্রাইস কত ছিল, 15 টাকা করে। তাহলে 20 গুণন 15, 300। তাহলে হাতে থাকলো কত, 100 থেকে 20 গেলে হাতে থাকে 80। এটার কস্ট প্রাইস তো দেওয়া আছে 80, এত টাকা করে এত। এটা হলো এন্ডিং ইনভেন্টরি কত তারিখে, জানুয়ারির 5 তারিখে এন্ডিং ইনভেন্টরি এত, আর কস্ট অফ গুডস হলো এত, 300। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখব যে জানুয়ারির 10 তারিখে পারচেজ করা হয়েছে 120 কেসেস এট দ্য রেট অফ 15 টাকা 50 পয়সা ইচ। দেখো 10 তারিখে পারচেজ, ঠিক আছে, এই যে 120 কেস, হ্যাঁ, অ্যামাউন্ট দেওয়া আছে এত টাকা করে, টোটাল অ্যামাউন্ট এত। আর এটা আমরা এখানে লিখবো, এই যে আগেরটা কিন্তু সরাসরি চলে আসবে এখানে, আমরা একসাথে যোগ করে লিখবো না, কারণ আমাদের লাস্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন লাস্ট আউট করতে গেলে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি অ্যামাউন্টগুলা কি ব্যালেন্সগুলা
রাখতে হবে। দেখো 80 ইউনিট আমরা এই সরাসরি 80 যা আছে তাই লিখলাম আমরা। এই নির্দিষ্ট ডেটে আমাদের জানুয়ারি 10 তারিখে আমাদের আগে যা ছিল সমাপনী মজুদ, এই যে এখান থেকে সরাসরি নিয়ে আসলাম। আর এটার সাথে কত আসলো, এই যে 120, কত করে এত করে, এমনি থাকবে। ঠিক আছে, এইভাবে থাকবে। এবার দেখবো জানুয়ারি 13 সেল 150 কেজ। এবার আমরা ফিফো লিপো মধ্যে প্রয়োগ করবো এখনই সময় আসলে, এটুকুর মধ্যে কোনো প্রয়োজন হয়নি তেমন একটা। দেখো এই জানুয়ারি 13 তারিখ সেল কত ইউনিট সেল করছে, 150 ইউনিট। এবার আমরা কি মেথডে করতেছি, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে দেখো ফার্স্ট ইন ফার্স্ট আউট মজুদ কত আছে, 10 তারিখে 80 ইউনিট আছে, আর এখানে আছে পরে আবার আমাদের কেনা হয়েছে কত, 120। আগের 80 ইউনিট আগে বিক্রি হবে। ঠিক আছে, আমাদের কত ইউনিট সেল করছে, 150। তাহলে এটা টোটাল 80 ইউনিট টোটাল যাবে। 80 ইউনিটটা পুরাটাই সেল হিসেবে দেখাবো আমরা। 80 ইউনিট এত টাকা করে যা আছে তাই আমরা, হ্যাঁ 1200 টাকা আসবে। ঠিক আছে, 80 ইউনিট পুরাটাই আসবে, আর 120 কিন্তু পুরাটা আসবে না, কারণ 150 ইউনিট মিল করার জন্য উপর থেকে মিল করবো আমরা, উপর থেকে মিল করবো 80 ইউনিট, আর 70 ইউনিট দরকার। তাহলে 120 থেকে আমরা 70 নিব। এই যে 70 নিলাম, কত টাকা করে রেট, 15 টাকা 50 পয়সা। ঠিক আছে, এত টাকা আসলো। আর আমাদের হাতে থাকলো কত, এখান থেকে 120 থেকে 70 কিন্তু চলে গেছে, তাহলে হাতে আছে 50, রেট কিন্তু এটাই, হ্যাঁ রেট হলো এইটা 15 টাকা 50 পয়সা। তাহলে এটার সাথে এটা গুণ দিলে যা হয় এটা হবে। ঠিক আছে, ক্লিয়ার। এই যে 13 তারিখের ট্রানজাকশনটা যে বুঝবে তার জন্য এই ফিফো মেথড ক্লিয়ার। আমি আবার বলছি 13 তারিখের ট্রানজাকশন। দেখো 150 ইউনিট সেল করছে আমাদের, যেহেতু ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের পণ্য কেনা ছিল 80 ইউনিট, 150 ইউনিট সেল করলে 80 ইউনিট পুরা বিক্রয় মানে বিক্রয় দেখাইতে হবে, অর্থাৎ আগেরটা আগে যেহেতু সেল করতে হবে, তাহলে 80 ইউনিট পুরোটাই সেল করতে হবে। এই যে 80 ইউনিট পুরোটাই সেল হিসেবে দেখাবো আমরা, যত টাকা তত টাকা করে। আর কত লাগে, আর লাগে 150 তে আরো 70 লাগে, সেই 70 নিব আমরা। কত এটার কস্ট প্রাইস কত, যা আমরা সেটা আলাদা করে দেখাবো। ঠিক আছে, এই যে 150 ইউনিট, হ্যাঁ, আর এখানে 120 থেকে 50 70 চলে গেছে, আসে আছে কত 50। এই 50 ইউনিট কত টাকা করে, এই যে 15 টাকা 50 পয়সা করে, তাহলে এত টাকা। ঠিক আছে, 13 তারিখে ট্রানজাকশন বুঝলে আর কোনো প্রবলেম থাকবে না। এবার 20 তারিখে দেখি যে পারচেজ করতে আবার এত টাকা, পারচেজ করলে এই যে এত টাকা 16 টাকা করে 620 ইউনিট এত টাকা হয়। হ্যাঁ, আগেরটা কত ইউনিট আছে, এই যে এত ইউনিট, আমরা এটি সরাসরি দেখাবো আর পরেরটা নিচে দেখাবো। ঠিক আছে, আবার জানুয়ারি 23 তারিখে দেখি সেল করছে 450 কেস, সেল করছে কত, 450 কেস। দেখো জানুয়ারি 23 তারিখ সেল, দেখো 450, ফার্স্ট ইন ফার্স্ট আউট, তার মানে 50 কেস পুরাটাই আমরা দেখাবো। ঠিক আছে, এই যে কস্ট অফ গুডস, এই যে এটা পুরাটাই বিক্রি হয়ে গেছে 50, এত টাকা করে এত টাকা। আর কত লাগে, 450 কেস, কিন্তু 450 আর লাগে 400, 400 এটার কত প্রাইস হবে, এই যে এখান থেকে আসবে এই প্রাইসটা 16 টাকা। ঠিক আছে, যা হয় গুণ দিয়ে আমরা সেটা বসাবো। হ্যাঁ, 16 টাকা করে 400 লং 64, 6400 টাকা। আর এখানে কত থাকলো, এখান থেকে 400 চলে গেছে, 620 থেকে 400 ইউনিট বিক্রি হয়ে গেছে। তাহলে আর কত আছে, 220 ইউনিট আছে, এটার যে এই প্রাইজে আছে। 16 টাকা করে এটা গুণ দিব এত টাকা। ঠিক আছে, ক্লিয়ার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার পারচেজ করছে কত তারিখ, একটা লেখা নাই, একটু ভুল আছে। 400 কেসেস পারচেজ করছে 25 তারিখ। ঠিক আছে, 16 টাকা 50 পয়সা করে। এই যে পারচেজ 400 কেস 16 টাকা 50 পয়সা, এটা গুণ দিব, গুণ দিয়ে এখানে রেজাল্টটা বসাবো। আর আমরা জানি যে পারচেজ করলে কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে আসে না, কোথায় যাবে, এই যে আগের যে ব্যালেন্স সেটা আমরা সরাসরি দেখাবো, আর পরেরটা নিচে যা আছে 416 টাকা 50, এত এটা আমরা নিচে দেবো। ঠিক আছে, এই টাকা নেই আর কিচ্ছু না। তারপরে কি আছে, জানুয়ারির 28 তারিখ সেলস 20 কেসেস। দেখো ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে আমাদের ব্যালেন্স কত আছে আগের ডেটে আমরা দেখবো 220 আর 400। ঠিক আছে, 20 কেস, তাহলে আমাদের ফার্স্ট ইন ফার্স্ট আউট এই রেটে, এই 220 থেকে 16 টাকা রেটে আমাদের বিক্রয় দেখাতে হবে, কারণ এটা ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের থেকে দেখাতে হবে, আগের থেকে। তাহলে 220 থেকে 20 নিলাম, কত টাকা রেট, 16 টাকা করে, তাহলে 320 হলো। আর আমাদের হাতে থাকলো 220 থেকে আর 20 গেলে থাকে 20, 16 টাকা করে এত, আর আগেরটা তো ফুলই থাকবে। ঠিক আছে, এই যে 400 টাকা করে এত এত এত। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কিন্তু আমাদের এই যে অ্যামাউন্ট, এটা সবগুলা যোগ করে যেটা পেলাম সেটা হলো কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয়। আর এন্ডিং ইনভেন্টরি ভাগে ভাগে দেওয়া আছে 3200 আর 6600, এটা যোগ করলে হয় কত, 9800। এন্ডিং ইনভেন্টরি 9800 আর কস্ট অফ গুডস সোল্ড 10080 টাকা। এটা হলো কি ফিফো মেথডে কস্ট অফ গুডস সোল্ড এবং এন্ডিং ইনভেন্টরি বের করার পদ্ধতি। ফিফো যে বুঝবে সে লিপো বুঝবে। দেখো লিপো পদ্ধতি, হ্যাঁ দেখো এই অঙ্ক সেম এখানে উঠানো আছে, একই অঙ্ক। আমাদের এইটুকুর মধ্যে পার্থক্য নাই, 100 ইউনিট পারচেজ করছে 15 টাকা করে, 1500 টাকা সরাসরি এখানে ব্যালেন্সে চলে গেছে। সেল করছে এখানে যেহেতু একটাই অ্যামাউন্ট, এখানে লাস্ট ইন ফার্স্ট আউট বলতে কিছু নাই। এখানে যে 20 ইউনিট সেল হয়েছে, এই যে 15 টাকা করে 300 এত টাকা হয়ে গেছে। এখানে আবার পারচেজ করছে, পারচেজ করলে যা
পারচেজ 120 কেসেস, হ্যাঁ 120 কেসেস 15 টাকা 50 পয়সা করে এত টাকা হয়েছে। আর আগের কত ব্যালেন্স ছিল, এই যে 80 টাকা, 80 ইউনিট 15 টাকা করে এত, সেটা উপরে লিখবো আমরা, নিচে লিখবো 120 এত টাকা করে এত ইউনিট। ঠিক আছে, এটুকু তেমন কিছু না। হ্যাঁ 13 তারিখে আমরা ট্রানজাকশন দেখি। 13 তারিখে সেল 150 কেসেস। এবার কিন্তু আমরা লাস্ট ইন ফার্স্ট আউট দেখো, এই 150 কেসেস, এখানে আমরা 80 থেকে নিব ফুল, না 80 থেকে ফুল নেব না, আমরা 120 টাকে ফুল নিব। 150 হইতে আর কত লাগে, আর 30 লাগে না, সেটা আমরা 80 থেকে নেব। মানে নিচ দিক থেকে আমরা বিক্রি দেখাবো, উপর দিক থেকে আমরা কি এন্ডিং ইনভেন্টরি দেখাবো। ঠিক আছে, তাহলে 120 পুরোটাই নিলাম, কত টাকা করে, 15 টাকা করে এত টাকা। ঠিক আছে, এই দেখো আমাদের আর কত নিতে হবে, 120 আর 30 নিতে হবে। এই যে 30 কত ছিল, 80 ইউনিট 15 টাকা করে, এই যে 15 টাকা করে এত। তাহলে আমাদের হাতে থাকলো কত, এই যে 80 থেকে হাতে থাকবে, কিন্তু যেটা এটা হলো লিফো মেথড। ঠিক আছে, 80 থেকে হাতে থাকবো, কত ইউনিট হাতে থাকবো, 50 গেলে 30 গেলে এখানে 30 প্রয়োজন হচ্ছে আমাদের, তাহলে 50 ইউনিট হাতে আছে। 50 ইউনিটের দেখো এই 80 টাকা 80 ইউনিট যত টাকা ছিল তত টাকা আর এত টাকা। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে তারিখে ট্রানজাকশন বুঝলে সব তোমরা পারবা। দেখো আবার পারচেজ করছে, পারচেজ করলে কি হবে, এখানে আসবে আগে আগের যেটা ছিল সেটা আমরা উপর দেখাবো, আর নিচেটা এই যে নিচে দেখাবো, এই যে এটা আমরা নিচে দেখাবো। ঠিক আছে, পারচেজ করলে কোনো সমস্যা নাই। 23 তারিখ 23 তারিখ দাও সেল করছে 450 কেসেস। দেখো এটাও 450 কেসেস, আমাদের কত আছে 50 আর 620, আমরা নিচ থেকে কিন্তু নিব। ঠিক আছে, নিচ থেকে যদি আমরা মানে লাস্ট ইন ফার্স্ট আউট, তাহলে 620 থেকে আমরা কত নিব, 450 নিব না, 450 নিলে আর উপর দিকে আমাদের যাওয়ার প্রয়োজন নাই, অর্থাৎ 50 ইউনিট যেটা আছে সেটা পুরোটাই হাতে থাকবে, আর এখান থেকে হাতে থাকবে। দেখো 450, তাহলে আমরা নিলাম 16 টাকা রেটে, 15 টাকা 50 পয়সা না, কিন্তু 16 টাকা রেটে, কারণ লাস্ট ইন ফার্স্ট আউট এই মূল্য আমরা দেখাবো। এখান থেকে আমরা নেবো এত টাকা হলো। তাহলে আমাদের হাতে এই 50 ইউনিট কিন্তু আমাদের ফুলই হাতে থাকবে, আর 620 থেকে আমাদের হাতে থাকবে কত, 450 থেকে 620 থেকে 450 চলে গেলে 170 থাকে, সেটা রেট কত এত থাকে, এটা হাতে থাকে। আবার পারচেজ করছে, তাহলে পারচেজ এখানে 3টা হয়ে গেল, 1 2, এই দুটো আমরা লিখবো, আর এই যে পারচেজ এখানে দেওয়া আছে সেটাও নিচে শো করবো। ঠিক আছে, এবার আমরা 28 তারিখের দেখবো যে আবার সেল করছে, সেল করছে কত 20 ইউনিট মাত্র। তাহলে 20 ইউনিট মাত্র সেল করলে সেটা নিচ দিক থেকে হবে, উপর দিক থেকে হলে তো সেটা ফিফো হয়ে যাবে নিচ দিক থেকে, তাহলে এটা আমরা পুরোটাই দেখাবো। আচ্ছা দেখো 300, এই যে এখান থেকে সেল হবে, মানে পরের প্রোডাক্ট পরের পণ্য আগে বিক্রি, তাহলে 400 থেকে 20 যাবে। কতটা রেট, এই যে 16 টাকা 50 পয়সা রেট, যা হয় গুণ দিয়ে তোমরা এটা দেখাবে। আর এটা এই যে 380 থাকবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু সেল দেখাতে হবে লাস্ট ইন ফার্স্ট আউট, তাহলে 380 থাকলো, রেট তো আগের মতোই আছে, আর এটা পুরোটাই থাকবে, এটাও পুরোটাই থাকবে। ঠিক আছে, এক্ষেত্রে ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি এই তিনটা যোগফল যা হয় সেটা হবে 9740, এবং কস্ট অফ গুডস সোল্ড এই যে এটা যা যোগফল সেখানে শো করে দেখানো হয়েছে 10140। হ্যাঁ ক্লিয়ার। এবার আমরা এভারেজ মেথড বা মুভিং এভারেজ মেথড যেটা বলে সেই পদ্ধতিতে আমরা দেখাবো, যে গড় ব্যয় পদ্ধতি। অবিরত পদ্ধতিতে গড় ব্যয় বলতে মূলত গতিশীল গড় ব্যয়কে বোঝায়, কারণ অবিরত পদ্ধতিতে গড় ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে প্রতিটি ক্রয়ের পর বিক্রয়যোগ্য দ্রব্যের মোট ব্যয়কে বিক্রয়যোগ্য দ্রব্য দ্বারা ভাগ করে গড় ব্যয় নির্ণয় করা হয়। অর্থাৎ প্রতিটি ট্রানজাকশনের পর পূর্বের ক্রয়কৃত পণ্য এবং বর্তমানে ক্রয়কৃত পণ্যের যে ভ্যালু সেটা একসাথে যোগ করে টোটাল মানে পণ্য দিয়ে ভাগ করে প্রতিটি লেনদেনের শেষেই এই বিক্রিত পণ্যের ব্যয় এভারেজ পণ্যের এভারেজ ভ্যালু যেটা সেটা বের করা হয়। ঠিক আছে, গড় ব্যয় নির্ণয় করা হয়। দেখো তোমরা অঙ্ক দেখলেই বুঝবা। এটা হলো অঙ্কটা, এটা ছোট করে দেওয়া আছে উপরে। দেখো পারচেজ প্রথমে আছে, এটাও তিনটা, এটা সবগুলো একটা হবে দুটো। দেখো পারচেজ 100 ইউনিট এত টাকা করে পারচেজ করলে এটার ব্যালেন্স হলো এত টাকা। ঠিক আছে, সেল করছে 20 ইউনিট, হ্যাঁ 20 কেসেস, এটাও একটা অ্যামাউন্ট থেকে 100, হ্যাঁ 15 টাকা করে সেল, 15 টাকা করে ছিল, এই যে 100 20 গুণন 15 300। ঠিক আছে, থাকে কত 80 ইউনিট 15 টাকা করে এত টাকা। এখানে তেমন কিছু নাই, 2 লাইন একেবারে সহজ। তৃতীয় লাইন আমরা দেখি 10 তারিখে যে ট্রানজাকশন সেটা আমরা দেখব। দেখো 10 তারিখের 120 কেসেস, 15 টাকা 50 পয়সা করে। ঠিক আছে, এই যে 120 কেসেস 15 টাকা 50 পয়সা করে এত টাকা হলো, এটা আমরা পারচেজে দেখাবো। ঠিক আছে, এখন ব্যালেন্সে যে আমাদের 200 ইউনিট থাকবে বা যা থাকবে সেটার এভারেজ ভ্যালু কত সেটা আমরা কিভাবে বের করব। দেখো আমাদের কাছে পূর্বের তারিখের কত টাকা এন্ডিং ইনভেন্টরি কত টাকা ছিল, 1200 টাকা ছিল। ঠিক আছে, আর এখন যে এন্ডিং ইনভেন্টরি এখন যে পারচেজ করলাম তার সাথে অ্যাড হবে পূর্বের এন্ডিং ইনভেন্টরি, অর্থাৎ আগের ডেটের প্রিভিয়াস ডেটের যে এন্ডিং ইনভেন্টরি সেটার যে ভ্যালু 1200 টাকা, এটার সাথে এই যে এখন যে কিনলাম সেটা যোগ হবে 1860 টাকা, যোগ হয়ে কত হলো 3060 টাকা হবে। হ্যাঁ, আর আগের ছিল 80 ইউনিট,
100 থেকে 20 ইউনিট সেল করে দিছি, 80 ইউনিট আছে। 80 ইউনিটের সাথে 120 ইউনিট যোগ হলে কত হয়? 200 ইউনিট। 200 ইউনিট আমরা এখানে লিখবো। আর এই টাকা হলো 3060 টাকা। এই টাকা কিভাবে পেলাম আমরা? এই 1200 প্লাস এই 1860, বুঝা গেল? অর্থাৎ আগের যে ব্যালেন্স অ্যামাউন্ট এবং বর্তমানের যে ক্রয়, দুটো যোগ করব। যোগ করার পরে 3000 হলো। আর আগের কোয়ান্টিটির সাথে, ঠিক আছে, 80-র সাথে 100, এই যে 80-র সাথে কত যোগ করব? এই 120 যোগ করব। যোগ করলে হলো 200, ঠিক আছে। 80 যোগ 120, এই যে 80 যোগ 120 এখন কিনলাম। 80 ইউনিট ছিল, 120 ইউনিট কিনলাম, তাহলে হলো 200 ইউনিট। 200 ইউনিট। আর টাকা হলো, টাকা কেমনে পেলাম? অ্যামাউন্ট, আগের অ্যামাউন্ট আর বর্তমান অ্যামাউন্ট, ক্রয় মূল্য, দুটো যোগ করে 3060 হলো। এই 3060 কে আমরা 200 দিয়ে ভাগ করব, ঠিক আছে। 200 দিয়ে ভাগ করলে এই মূল্যটা পাওয়া যাবে, ঠিক আছে। এই মূল্য কিন্তু আমরা পাবো না, দেওয়া থাক না, এটা ভাগ করে বের করতে হবে, ঠিক আছে। এটা ভাগ করে বের করতে হবে। আচ্ছা, এবার 13 তারিখে আবার সেল। 13 তারিখে সেল 150 কেসেস, সেল করলে 150, ঠিক আছে। এখানে কোথায় হবে? কস্ট অফ গুডস হবে 150 কে, 200 কেস তো আছে, হ্যাঁ। এখানে আগে পরে নাই, একটা অ্যামাউন্টই থাকবে, একসাথে থাকবে, যোগ হয়ে থাকবে, সেজন্য এভারেজ প্রাইস হয়, ঠিক আছে। এই যে 150 কেস এত টাকা করে, এত টাকা, তাহলে আমাদের হাতে থাকলে কত? 200 ইউনিট ছিল, 150 কেস সেল করে দিলাম, 50 কেস হাতে আছে, প্রাইস তো এটাই। এটা এই 50 গুণন এত দ্বিগুণ দেবো, যা হয় তাই হবে, ঠিক আছে। এত প্রাইস হবে। এবার আমরা আবার পারচেজ করছি 20 তারিখে, হ্যাঁ, পারচেজ 620 ইউনিট পারচেজ করছি এত টাকা করে। তাহলে এই যে পারচেজের যে রেট, সেটা কিন্তু এভারেজ মেথডে চেঞ্জ হয়ে যায়, আগের গুলোর সাথে মানে সমন্বয় হয়ে মানে চেঞ্জ হয়ে যায়। দেখো এই যে 600, আগে ছিল ব্যালেন্স 50, ঠিক আছে। এই 50-এর সাথে নতুন কিনলাম কত? 620, তাহলে কত হলো? 670 হলো। আর আগের টাকা ছিল, আগের 50 ইউনিটের মূল্য ছিল 765, আর এখন টাকা হলো 9920, দুটা যোগ হলো কত হলো? 10,685। 10,685 কে আমরা 670 দিয়ে ভাগ করব। ভাগ করলে 15 টাকা, হ্যাঁ, 94, 77 এই পয়সা হবে। এটা আমরা বের করব। পরবর্তীতে সেল করলাম আমরা 450 ইউনিট, ঠিক আছে। 450 ইউনিট সেল করছে, এই যে টাকা তোমাদের দেওয়া হয়েছে এত টাকা করে, হ্যাঁ। টোটাল টাকা আমরা লিখবো। আর 450 670 তে বাদ দিলে থাকে 220, ঠিক আছে। আর রেট তো এটাই থাকবে। পরবর্তীতে আবার পারচেজ করতে 400 ইউনিট, এত টাকা করে, টোটাল এত টাকা। তাহলে এই টাকা কি করব? এই 3509 টাকার সাথে 6600 টাকা যোগ করব। যোগ করলে কত হলো? 10,107 টাকা হলো। আর এই যে 220 ছিল, 220 এর সাথে 400 যোগ করলে 620 হলো। তাহলে 10,109 কে আমরা 620 দিয়ে ভাগ করলে আমরা এটা পাবো। পরবর্তীতে আবার আমরা 20 ইউনিট সেল করছি, সেল করলে এই যে এখান থেকে কমে যাবে, 600 হবে। 20 ইউনিট 16 টাকা, এই যে এত টাকা, এত পয়সা, হ্যাঁ, 30 পয়সা, এত, এটা গুণ করবো, এত টাকা হবে। আর থাকবে কত? 20 ইউনিট চলে গেলে 600 থাকবে, এই মূল্যই এত টাকা। তাহলে এখানে কস্ট অফ গুডস সোল্ড কত থাকলো? এই যে এত টাকা, আর এটা যোগ করতে হবে না, একটা অ্যামাউন্টে থাকবে 9000। এটা হলো বিল অফ এন্ডিং ইনভেন্টরি, এত টাকা থেকে 9783 টাকা এন্ডিং ইনভেন্টরি। আর